কম পয়সায় ফ্লাইট নাকি একটা নামকরা ব্র্যান্ডের উপর ভরসা? এই প্রশ্নটা মনে হয় কম বেশি সব ভ্রমণকারীর মনেই কখনো না কখনো আসে। তো আজকে আমরা এয়ার ইন্ডিয়ার সুনামকে ঘিরে ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব, দেখব মানুষের অভিজ্ঞতা কি বলছে আর সরকারি তদন্তেই বা কি উঠে এসেছে। জানেন, এই পুরো আলোচনার শুরুটা কিন্তু একজন সত্যিকারের ভ্রমণকারীর প্রশ্ন থেকে। তিনি জানতে চেয়েছিলেন এয়ার ইন্ডিয়াতে বেশ সস্তায় একটা বিজনেস ক্লাসের টিকিট কেটে ফেলাটা কি ঠিক হবে, নাকি প্রায় দ্বিগুণ পয়েন্ট খরচ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সেই যাওয়া উচিত। চলুন এই দ্বিধার একটা উত্তর খোঁজার চেষ্টা করা যাক। একটা অনলাইন ফোরামের পোস্ট থেকে যা বোঝা যাচ্ছে, দামের পার্থক্যটা কিন্তু বিশাল। মানে এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাস সিঙ্গাপুর এয়ারলাইন্সের চেয়ে প্রায় অর্ধেক পয়েন্টে পাওয়া যাচ্ছে। ভাবুন তো, এই যে ৬০,০০০ পয়েন্ট বেঁচে যাবে, তা দিয়ে তো একটা পুরো ট্রিপের হোটেলের খরচ উঠে আসতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই বড়সড় সঞ্চয়ের জন্য যে ঝুঁকিটা নিতে হবে, সেটা কি আদৌ নেওয়া উচিত? আচ্ছা, তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এয়ার ইন্ডিয়ার খ্যাতিটা ঠিক কেমন। আর সেটা জানার জন্য ইন্টারনেট, মানে যারা সত্যি সত্যি এই এয়ারলাইনের সেবা নিয়েছেন, তাদের অভিজ্ঞতার চেয়ে ভালো জায়গা আর কীই বা হতে পারে। ব্যাস, আমার মনে হয় এই একটা কথাই অনেক কিছু বলে দেয়। একজন ব্যবহারকারীর এই মন্তব্য থেকেই এয়ারলাইনটা সম্পর্কে সাধারণ মানুষের মনোভাবের একটা বেশ জোরালো আঁচ পাওয়া যায়। শুধু তাই নয়, আরেকজন ব্যবহারকারী তো তার তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ঠিক এই ভাষাই ব্যবহার করেছেন। বোঝাই যাচ্ছে, অনেকের কাছেই ব্যাপারটা শুধু খারাপ পরিষেবার মধ্যে আটকে নেই, এটা রীতিমতো একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আর এই তৃতীয় মন্তব্যটা, এটা তো ভয়ঙ্কর অভিজ্ঞতার একটা জলজন্ত ছবি তুলে ধরে। এখানে শুধু আরামের অভাব নয়, একেবারে নিরাপত্তার অভাবের কথা উঠে আসছে, যা সত্যি চিন্তার বিষয়। তাহলে যা বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনলাইন আলোচনায় ঘুরে ফিরে একই ধরনের অভিযোগ বারবার উঠে আসছে, ভাঙা সিট থেকে শুরু করে ছাড় পোকা পর্যন্ত। পরিষ্কার বোঝা যাচ্ছে যে রক্ষণাবেক্ষণ আর পরিষ্কারতা নিয়ে একটা ধারাবাহিক সমস্যা রয়েই গেছে। তবে সবকিছুরই তো একটা অন্য দিক থাকে, তাই না? অনেকেই আবার মনে করেন, অর্ধেক দামে একটা লম্বা ফ্লাইটের জন্য যদি শোয়ার মতো একটা জায়গা পাওয়া যায়, তাহলে বাকি ছোটখাটো ত্রুটিগুলো মেনে নেওয়াই যায়। তাদের কাছে কিন্তু এই ডিলটা বেশ লাভজনক। এখানেই আমাদের অনুসন্ধানটা আর একটু গভীরে যাবে। যাত্রীদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো কি শুধুই দুর্ভাগ্য, নাকি এয়ারলাইনটার ব্যবস্থাপনার ভেতরেই বড় কোনো গলদ লুকিয়ে আছে? এবার চলুন ব্যক্তিগত মতামত আর অনলাইন ফোরামের আলোচনা থেকে বেরিয়ে আসা যাক। এয়ার ইন্ডিয়ার আসল অবস্থাটা বোঝার জন্য আমরা এখন সরাসরি একটা সরকারি তদন্ত রিপোর্টের দিকে নজর রাখব। তো এখন আমরা একটা সরকারি তদন্তের দিকে নজর দেব, আর এটা হলো ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি এর রিপোর্ট। মানে এখন যে তথ্যগুলো সামনে আসবে, সেগুলো কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং দেশের সর্বোচ্চ অডিট প্রতিষ্ঠানের গভীর অনুসন্ধানের ফলাফল। এই তদন্তের একেবারে কেন্দ্রে ছিল এয়ার ইন্ডিয়ার টার্ন অ্যারাউন্ড প্ল্যান বা টেএপি। ২০১২ সালে হাজার হাজার কোটি টাকা লোকসানে ডুবে থাকা এয়ারলাইনটিকে বাঁচানোর জন্য এই বিশাল পরিকল্পনাটা নেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল একটাই, এয়ার ইন্ডিয়াকে জব্বডিয়াপুরি লাভজনক করে তোলা। কিন্তু নামে টার্নারাউন্ড হলেও বাস্তবে কি সেটা হয়েছিল? চলুন দেখি সিএজি এর অডিট এই মহাপরিকল্পনার ব্যর্থতা নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেয়েছে। এই স্লাইডটা দেখলেই পরিকল্পনার বিরাট আর্থিক ব্যর্থতাটা চোখে পড়ে। দেখুন, লক্ষ্যমাত্রা আর আসল আয়ের মধ্যে ফারাকটা বছর বছর শুধু বেড়েই চলেছে। ভাবা যায়, ২০১৫-১৬ সালে ঘাটতির পরিমাণটা ৬,০০০ কোটি টাকাও ছাড়িয়ে গিয়েছিল। পরিকল্পনার একটা বড় অংশ ছিল অব্যবহৃত সম্পত্তি বিক্রি করে বছরে ৫০০ কোটি টাকা আয় করা। কিন্তু অডিট রিপোর্টের সবচেয়ে মজার বা অবাক করা তথ্যটা হলো, এই প্ল্যান বানানোর আগে কেউ কোনো বাস্তবতা যাচাই বা রিয়ালিটি চেকই করেনি যে ওই সম্পত্তিগুলো আদৌ বিক্রি করা সম্ভব কিনা। শুধু তাই নয়, খরচ কমানোর বদলে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে চলছিল চরম অব্যবস্থাপনা। একদিকে যে ভাতাগুলো নিষিদ্ধ করা হয়েছিল, সেগুলোই আবার নতুন নামে দেওয়া হচ্ছিল। অন্যদিকে নিয়ম ভেঙে হাজার হাজার কর্মীকে প্রমোশন দেওয়া হয়েছিল। এমনকি বিনামূল্যে বিমান ভ্রমণের জন্য পরিবারের সংজ্ঞাটাকেও আরও বড় করে খরচ আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল।
এয়ারলাইনটাকে আধুনিক করার জন্য একটা দারুণ আইটি ইন্টিগ্রেশন পরিকল্পনাও ছিল। উদ্দেশ্য ছিল ক্রু ম্যানেজমেন্ট থেকে শুরু করে রুট প্ল্যানিং পর্যন্ত সবকিছুকে প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর করে তোলা। এতে জ্বালানি এবং সময় দুটোই বাঁচার কথা ছিল। কিন্তু বাস্তবে কি হল? শুনলে অবাক হতে হয়। অডিট রিপোর্ট বলছে এই অত্যাধুনিক সিস্টেমগুলোর মূল অংশগুলো কখনো ব্যবহারই করা হয়নি। এমনকি প্রফিট ম্যানেজার নামের একটা টুলের জন্য প্রায় ১৪ কোটি টাকা খরচ করে যে ডেটা কেনা হয়েছিল তা পুরোটাই জলে যায়, কারণ টুলটা বসেই ছিল। আর এই পুরো পরিকল্পনাটার উপর নজরদারি কেমন ছিল? এই সাধারণ চার্টটাই সব বলে দিচ্ছে। যে কমিটির ওপর এই বিশাল পরিকল্পনাটা ঠিকঠাক চলছে কিনা তা দেখার দায়িত্ব ছিল, তাদের ৫০টা বাধ্যতামূলক মিটিং করার কথা থাকলেও তারা মিটিং করেছিল মাত্র ১৪টা। তাহলে অনলাইন জগতের ভয়ঙ্কর সবভিজ্ঞতা এবং সরকারি তদন্তের এই হতাশাজনক ছবিটা দেখার পর চলুন আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে যাওয়া যাক। এখন হয়তো সিদ্ধান্ত নেওয়াটা আরও জটিল মনে হতে পারে। এখন সিদ্ধান্তটা কিন্তু আর শুধু ভালো বনাম খারাপ পরিষেবার মধ্যে আটকে নেই। একদিকে আছে এয়ারলাইনের নতুন মালিকানার অধীনে ভালো ভবিষ্যতের একটা প্রতিশ্রুতি, আর অন্যদিকে আছে তার পদ্ধতিগত ব্যর্থতার এক লম্বা পাকাপোক্ত ইতিহাস। পছন্দটা এখন অনেকটা একটা বাজির মতো। তাহলে শেষ প্রশ্নটা হলো, যখন আমরা কোনো এয়ারলাইনের টিকিট কিনি তখন কি আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতির ওপর ভরসা করি, নাকি তাদের অতীতের কর্মকাণ্ডের ভিত্তিতে ঝুঁকিটা নিই? এই প্রশ্নটা কিন্তু শুধু এয়ার ইন্ডিয়ার জন্য নয়, আমাদের অনেক পছন্দের ক্ষেত্রেই হয়তো খাটে।